পুরা দুনিয়ার সিস্টেমটা হলো আমি যেটাই পড়বো, আমি ফিজিক্স পড়ি, জিনিসটা বুঝে বুঝে পড়তে হবে। আইএলস, ও লেভেল, এ লেভেল, জিআরই, জিম্যাট, স্যাট, টোফেল, কোথাও কিন্তু এসব গ্রামার না, আসলে ভাষা। তাহলে আমি একজন টিচার, অনার্স মাস্টার্স কোর্স করা, আমি এই এক পেজই বুঝি না, তাহলে এই 90 পেজ কেমনি ছাত্ররা বুঝবে? ইয়াং ছেলে ভার্সিটি পড়তে আত্মহত্যা, অনেক কারণ থাকে এবং একটা বড় কারণ যে রেজাল্ট খারাপ করে। রেজাল্ট খারাপ করার একটা বড় কারণ আসলে ইংলিশ। এটা আবার সাউথ আফ্রিকায় যে হাশেম আমলা, সাউথ আফ্রিকাতে অনেক মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, তো ওই ওই ওরা আবার তবলিগে আসে, আমি কয়েকবার ওদের সাথে ছিলাম। ওরা একটা কথা মজা করে বলে যে উই এক্সপোর্ট আলেম অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা সারা দুনিয়া আলেম রফতানি করি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। এবং আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন সাইফুর রহমান খান স্যার। আসলে স্যারকে হয়তো অনেকে চেহারাই চিনবেন না, কিন্তু স্যারের যে স্বনামধন্য প্রতিষ্ঠান সাইফুডস, এর নাম আসলে পড়াশোনা করে কিন্তু শুনেনি এরকম মানুষ আসলে বাংলাদেশে খুঁজে পাওয়া খুব দুষ্কর। তো আজকে আমরা সাইফুড স্যারকে পেয়েছি আমাদের সাথে অতিথি হিসাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও খুব খুশি এখানে আসতে পারি। এখানে আমরা অনেক আনন্দিত স্যার আজকে আপনাকে আমাদের সামনে সশরীরে পেয়ে। আমাদের দর্শকদেরও প্রচুর আগ্রহ আছে, আপনার কাছ থেকে অনেক কিছু হয়তো আমরা আজকে জেনে নিতে পারবো। তবে স্যার, প্রথমে আমরা শুরু করতে চাই আপনার যে ক্যারিয়ার জার্নি এটা নিয়ে। স্যার, আপনি তো বুয়েটে ছিলেন, তারপর জাপানেও গিয়েছেন পড়াশোনা করার জন্য, এমবিএ করেছেন, আইবিএতে টিচিংও শুরু করেছিলেন, তারপর সবকিছু ছেড়ে ইংলিশ কেন শেখাতে আসলেন? এই প্রশ্নটা অনেকের মনে আছে। তো যদি আমরা স্যার এটা দিয়েই শুরু করি। ওই খুব সুন্দর প্রশ্ন। মানে আমি তো প্রথম শুরু করি বুয়েট, আমার এই মানে গতানুগতিক যে ভালো ছাত্র তাহলে বুয়েট বা ডাক্তার ইঞ্জিনিয়ার, তো বুয়েট, তারপরে বুয়েট থেকে 91-এ বের হলাম। 91-এ বের হওয়ার পরেই আমি ইংরেজি পড়ানোর সাথে জড়ায় পড়ি। বুয়েট থাকাকালীন জিম্যাট জেরি দিয়েছিলাম, ওর খুব ভালো স্কোর, ফলে ওই কারণে কোনো এক জায়গায় শুরু হয় তখন। তারপরে আমার টার্গেট ছিল এমবিএ করা, আমার আব্বাও এমবিএ, তো ফলে জিম্যাটে আমি 93-তে ওয়ার্ল্ডের একটা টপ স্কোর পাই, গ্রেটার দ্যান 99%। তো ওইটার জন্য মন বসু স্কলারশিপ নিয়ে এমবিএ, তারপরে দেশে এসে ঢাকাবাসীর টিচার আইবিএর। তারপরে এর আগেই তোমার শুরু হয়ে গেছিলো, আমি ইংলিশ পড়াতাম পার্সোনালি, তার বিভিন্ন জায়গায় কোচিংয়ে। আর তো আইবিএতে থাকাকালীন আমি আইবিএর এমবিএ এগুলো পার্সোনালি কিছু পড়াতে পড়াতে আসলে দেখলাম আমার বিবিএমবিএর সাবজেক্ট পড়াতে যত না ভালো লাগতেছে, তার চেয়ে আইবি মানে ইংলিশ পড়াতে, ইংলিশ নিয়ে কাজ করতে আরও ভালো। তখন আরও দীর্ঘদিন এগুলো চিন্তা করলাম, কেননা ঢাকাবাসীর চাকরি ছেড়ে দেওয়া, আমার তখন আমার বাবা মা উজ্জীবিত, কেউই রাজি না। কিন্তু আমি চিন্তা করলাম না, আমার জীবন তো আমারই এটা, আমি যদি এখন অনেকে বললেন তুমি আরও সিনিয়র হও, প্রফেসর হও, এই হয়, তারপরে না, ততদিনে তো ওই এনার্জি থাকবে না, ওই সাহসও থাকবে না কিছু করার। ফলে 2002-এ চাকরি ছেড়ে দিয়ে সাইফুডস শুরু হয়। আর তারপরে এর মধ্যে এই গত 3.5 বছর আমি করোনার বন্ধটাও আমার খুব কাজে লাগছে ইংরেজি নিয়ে আরও গবেষণা করা। স্যার, এত বছর ধরে যে ইংলিশ শেখাচ্ছেন, এখানে আপনার মানে এক্সপেরিয়েন্স থেকে বলেন বা লাইফ থেকে বলেন, ফাইন্ডিংসটা কি? যে আমরা কেন আসলে ইংলিশ শেখাতে ব্যর্থ হই, কিংবা হচ্ছে কেন ইংলিশ শিখতে ব্যর্থ হই, আসল সমস্যাটা কোথায়? মানে খুব চমৎকার প্রশ্ন। মানে ইংলিশ নিয়ে যে দুর্বলতা, এটা আমাদের একদম পিএমও টপ থেকে বটম সবাই, মানে আমলারাও বুঝতেছেন, শিক্ষাবিদরাও বুঝতেছেন। এটা নিয়ে শিক্ষা, ওই যে আমাদের শিক্ষা সিলেবাসেও বহু এই সেই হয়েছে, কিন্তু সমাধান কি, কারণ কি? তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এইটার একটা বড় আবিষ্কার আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কিভাবে? যে যেন একটু আগে যে বলতেছিলাম, নিউটন যে তার লগুলি, ফেমাস ল, ওই যে 1660 সাল না কত সালের দিকে লন্ডনে একটা বিখ্যাত প্লেগ হয়, সব বন্ধ, উনিও ছুটি, উনিও ওই বাড়িতে বসে গবেষণা করে F=ma পাই যে থার্ড ল এগুলো বের করেন। তো আমিও করোনার বন্ধ যখন হলো, করোনার বন্ধ 20 সালের মার্চ মাসে লকডাউন, আমি তখন ফ্রি হয়ে গেলাম। আমি তখন আরও অনেক গবেষণা শুরু করলাম কিভাবে তো গবেষণা করতে করতে তখন যে আমার ইংরেজি একদম এত সহজ হয়ে গেছে যে একটা গ্রামের বাচ্চাও যে কিনা বাংলা পড়তে পারে, সে জিরো থেকে হিরো হইতে পারবে নিজে নিজেই বই পড়ে। আচ্ছা, তার আগে এখন আমি কারণটা ধরিয়ে দিচ্ছি। মানে 1 নম্বর কারণ হলো এই আমাদের দেশের শিক্ষা প্রশ্ন পদ্ধতিটা ইংরেজির পুরাটাই গ্রামার, পুরাটাই কি, যেন আমি একটা উদাহরণ দেই, যেমন আমাদের দেশে যত শিক্ষিত অনার্স মাস্টার্স পাস 90%-এর বেশি তো ইংলিশে দুর্বল।
তো এখন আমি ওই এখন একটা সিস্টেমে আমি বলি যে একটা ডাক্তার তার 90% রোগী মারা যায়, একজন ইঞ্জিনিয়ার 90% বিল্ডিং ধসে পড়ে, বা একজন প্লেয়ার 90% ক্যাচই মিস করে, তাহলে নিশ্চয়ই ইঞ্জিনিয়ার ডাক্তার প্লেয়ার তার তার পেশায় দক্ষ না। তাহলে যেই সিস্টেমে একটা দেশের 90%-এর বেশি শিক্ষিত মানুষ, আমি স্পিকিং পারি না, রিডিং পারি না, রাইটিং পারি না, অথচ 1 থেকে মাস্টার্স কত কিছু, তাহলে আমার সিস্টেমে গন্ডগোল আছে। গন্ডগোলটা কি? এই হলো আমাদের পরীক্ষা পদ্ধতি, ওটি খালি গ্রামার। আমি একটু মজা করে বলি, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, গ্রামার শিখিতে শিখিতে জীবন কাটিয়া গেল, ইংরেজি শিখার পূর্বেই বাঙালি পটল তুলিল। তো এই যে গ্রামার, হ্যাঁ, যে অ্যাক্টিভ প্যাসিভ ন্যারেশন ভয়েস, ওই যে একদম ছোটকাল থেকে শুরু হয় বিসিএস পর্যন্ত, ইন না অন, টু না আইএনজি, এ না এন ইত্যাদি। তো এখন পৃথিবীর কোনো দেশে কিন্তু গ্রামারের পরীক্ষা হয় না। এই যে আইএলস খুব পরিচিত, এটা আইএলস, ও লেভেল, এ লেভেল, জিআরই, জিম্যাট, স্যাট, টোফেল, কোথাও কিন্তু এসব গ্রামার না, আছে হলো ভাষা। বিশেষ করে এই যে বড় বড় প্যাসেজ, আমি বলি যে বাঙালি কি ইংলিশ বই দেখলে, ইংলিশ লেখাপড়া পৃষ্ঠা দেখলে শান্তি লাগে না, জ্বর উঠে। বেশিরভাগ কিন্তু এড়ায় যায়। এই যে এই বড় বড় আনসিন প্যাসেজ, এইটাই হলো মেইন পরীক্ষা পদ্ধতি, মানে এইটাই হইতে হবে। তো এগুলা নিয়ে আমি একটু সরকারি পর্যায়ে বোর্ড অফিস, তারপরে মন্ত্রণালয়ে একটু গুতাগুতি শুরু করছি ব্যক্তিগতভাবে। তো মেইন সারাংশ যেটা, আমাদের পরীক্ষা পদ্ধতিটা চেঞ্জ করতে হবে ইংরেজির। এই নন টু আইএনজি, এটা কিন্তু আলহামদুলিল্লাহ পিএম এর মানে প্রধানমন্ত্রী পিএমও অফিসের নির্দেশনায় বিসিএস এই চেঞ্জটা শুরু হয়েছে। বিসিএস রিটেনে 200 মার্কের পুরো ইংলিশ, এটা 35তম বিসিএস থেকে এই বড় বড় প্যাসেজ দেয়। কেন? ওইখান থেকেও মানে আমাদের প্রধানমন্ত্রীর অফিস তারাও দেখছেন যে এই আমাদের আমলারা বিভিন্ন সমস্যায় পড়েন, যে এই জাতিসংঘ, ইন্ডিয়া, আমেরিকা বা ইউ মানে বিভিন্ন বিদেশের সাথে নেগোসিয়েশনে কথা চালানোটা ইট বিকামস ডিফিকাল্ট। ফলে তারা নির্দেশন দিয়েছে যে সিস্টেম চেঞ্জ, এটা উপর থেকে শুরু হয়েছে। আর বাকি ছোটকাল থেকে যেটা সমস্যা, যেটা একটু দেখিয়ে দেই, যে আমার হাতে প্রাইমারি, কেন আমরা ছোটকাল থেকে দুর্বল। এই যে এত প্রায় 30 লাখ বাঙালি আছে ওয়ার্কার, রেমিটেন্স যোদ্ধা, ওনারাও কিন্তু বিদেশ যে পরে বুঝে আমি ইংলিশ পারলে ভালো করতাম। তো এখন এই সমস্যাটা কি? মূল সমস্যা এই ছোটকাল থেকে। সমস্যাটা হলো এই যে আমার হাতের এই যে প্রাইমারি, হ্যাঁ এটা 4-এর, হ্যাঁ এই যে বিভিন্ন ক্লাসের যে বইগুলো, এটা হলো 8-এর বই। তো এই যে আমরাও তো ছোটকালে পাশ করছো, তখন কি বোর্ডের বইয়ে কিন্তু কোনো বাংলা নাই, এই যে প্রাইমারি স্কুল কোনো বাংলা নাই। কেন নাই? আমি একটু মজা করে বলি যে অক্সফোর্ড ভার্সিটি থেকে ওহী নাজিল হয়েছে, কি হই যে ইউ হ্যাভ টু টিচ ইংলিশ থ্রু ইংলিশ, ইংলিশ শিখাইতে হবে ইংলিশ দিয়ে। হ্যাঁ, এটা হলো যে নিউটনের বা আইনস্টাইনের যে থিওরি ফিজিক্সের, ঠিক এরকম ভাষা শেখার ক্ষেত্রে ওনাদের থিওরি কখনো মাতৃভাষা চলবে না। আমি বলি না, এটা তো ভুল কথা, চাইনিজদের তো চাইনিজ শেখা যাবে না। এই গদি তেমনি দেশকা, আমি চাইনিজ বলি 1.5 ঘন্টা, জাপানিজ বলি, হবে না তো, আমি কিছুই বুঝলাম না। এবং তো এখন মজা বাকি আছে খুব। তো এই যে বইটা ক্লাস 4-এর বই, 4-এর বইয়ের এই যে প্রথম এই যে 91 পেজ, কোনো বাংলা নাই, পুরো ইংলিশ। আচ্ছা, আর আবার প্রথম পেজে এক পেজ ইংলিশ, চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য, পুরাটা ইংলিশে, চেয়ারম্যান মহোদয়। এখন তাহলে এই এক পেজ আর ওদিকে 90 পেজ। এখন এই যে চেয়ারম্যান মহোদয়ের বক্তব্যের উল্টো পিঠে এক পেজ আছে বাংলা, এক পেজ আছে বাংলা নির্দেশনা, যে কিভাবে পড়াইতে হবে, এই নির্দেশনাটা দেওয়া বাংলায়। তাইলে এই নির্দেশনা তো টিচারদের জন্য। তার মানে হচ্ছে কি, যে আমাদের শ্রদ্ধেয় যে অনার্স মাস্টার্স করা টিচাররা, যারা সরকারি স্কুলের টিচার, আমাদের নিজেদের অবস্থা এমন, যদি এই এক পেজ যদি ইংলিশে লেখা থাকতো, তাহলে আমি এটা তৃপ্তি মতো পড়ে বুঝতাম না। তাহলে আমি একজন টিচার, অনার্স মাস্টার্স কোর্স করা, আমি এই এক পেজই বুঝি না, তাহলে এই 90 পেজ কেমনে ছাত্ররা বুঝবে? ফলে এইটাই হলো, এটা কিন্তু আমিও জানতাম না। এই যে বললাম করোনার বন্ধে 20 সালের মার্চ মাসে এগুলো নিয়ে আমি খুব গবেষণা, কি সমস্যা, কি সমাধান কি, এতদিন তো পড়াইলাম। এই করতে 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 21 সালের মাঝামাঝি, তখন এগুলো ঘাটতে ঘাটতে আরে এটা তো সম্ভব না। তো এই কারণে যে ছোটকাল থেকেই দুর্বল, হ্যাঁ, এবং এটার সমাধান হিসেবে আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এই যে একদম বেসিক বই আমরা লিখে ফেলছি। এবং ইতিমধ্যে এই যে বুক 1, আমার স্লোগানটা হলো, এটা একটা যুগান্তকারী স্লোগান, যেভাবে শিখেছি বাংলা এভাবে শিখবো ইংলিশ, যেভাবে মাতৃভাষা এভাবে অন্য ভাষা। ওই যে আমি তো একটু শর্টকাটে দেখিয়ে দিই এই ব্যাপারটা। ওই যে ধরলাম একটা কেজির বাচ্চা, প্রথম দিন কিচ্ছু পারে না, আমি কি করব একটু দেখিয়ে দিই, মানে ভিউয়াররা বুঝলো। ধরো প্রথম তুমি কিচ্ছু জানো না, আমি হ্যাঁ
আমার অথবা একজন রিক্সাওয়ালা ভাই, একটা কৃষক ভাই আসছে, স্যার ওই তো দুবাই যাবো, আমরা শিখান। আমি কি করবো, আমার সাথে একটু কোরাস, আমি আমি আই আই যাওয়া যাওয়া গো গো আমি যাই আমি যাই আই গো আই গো আমি খাই আমি খাই আই ইট। এই যে শেখা শুরু হয়ে গেল এতটুকু। কিন্তু প্রচলিত পদ্ধতিতে আই হলো প্রনাউন, প্রনাউন একটা প্রকার আছে, গো হলো ভার্ব, ভার্বের ছিল একটা ভেদ আছে। চলো বাবা আগে ভেদ আর প্রকার শিখি, এই ভেদ আর প্রকার শিখতে শিখতেই জীবন শেষ, প্রয়োগ পর্যন্ত যাওয়া যায় না, এই গ্রামার এগুলা। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ যে এত বড় একটা আবিষ্কার হয়ে গেছে বাংলাদেশে, যে এই ইংরেজি শেখা, ভাষা শেখা নিয়ে, যে ইংরেজি কারণটা কি, সমাধান কি। এটা সবার কাছে দোয়ার দরখাস্ত, যে এইটা আমি চেষ্টা করতেছি আমাদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাইতে, যে কিভাবে। এবং আমি এটা একটু বলেই দিই তাহলে খোলামেলা, আমিও টার্গেট করছি যে বাংলাদেশের ইংরেজির মন্ত্রী হওয়ার। ইংরেজি সবার কাছে দেওয়া, যাতে পুরো 17 কোটি বাঙালিকে যে এই ইংরেজির এই গ্রামার কেন্দ্রিক পরীক্ষা পদ্ধতির এই সিস্টেম থেকে উদ্ধার করা। স্যার একেবারে যদি হচ্ছে গোড়ায় যাই, এখন তো মানে আপনার নিজের হাতেই হচ্ছে 100-র উপরে বই আপনি যেগুলো লিখেছেন, আপনার প্রতিষ্ঠান থেকে আরো প্রচুর নতুন নতুন বিভিন্ন ধরনের কাজ বের হচ্ছে, এবং মোটামুটি ইংলিশ নিয়ে হচ্ছে যা যা করার মতো আছে সেরকম অনেক কাজ কিন্তু সাইফোর্স থেকে হয়ে গিয়েছে। এবং তার মধ্যে হচ্ছে স্পোকেন ইংলিশ আছে, আইএলটিএস এর প্রিপারেশন আছে, টোফেলের প্রিপারেশন আছে, জিআরই জিম্যাটের জন্য আছে। বাট একদম শুরুতে আপনি কিভাবে এগিয়েছিলেন, যদি হচ্ছে একদম দর্শকের প্রশ্ন ধরে বলি, যে প্রতিষ্ঠান শুরু করার সময় আপনি ধরেন কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন, কিরকম স্ট্রাগল ছিল সেই সময়টাতে? কারণ আপনি অনুষ্ঠান শুরুর আগে যখন কথা বলছিলেন তখন হচ্ছে বলছিলেন যে সেরকম কোনো গাইডেন্স ছিল না, বা সে কোনো ক্যারিয়ার কাউন্সেলিং এর কোনো ওরকম বিষয় ছিল না, সবকিছু তখন নিজে নিজে করতে হয়েছিল। ওই স্ট্রাগলটা কেমন ছিল? না এটা খুব ভালো, মানে এটাও একটু বলি, যেমন এখন বাংলাদেশে মানে সব লেভেল থেকে এটা বলা হয় যে আমি উদ্যোক্তা হব, চাকরি না উদ্যোক্তা। হ্যাঁ, না স্লোগানটা ঠিক আছে, আবার আকর্ষণীয়, কিন্তু এটা আবার মাঝে মাঝে ফেসবুকে অনেকে সুন্দর লেখেন যে মানে উদ্যোক্তা, কিন্তু বাংলাদেশে যে কর্মী, আর উদ্যোক্তারও কিছু কর্মী লাগবে। আমাদের ওই মেন্টাল ওই অ্যাটিচিউডটা কম, মানে যেমন বাংলাদেশে এই মুহূর্তে প্রায় যে মাঝে ফেসবুকে লেখালেখি হয় যে 30-40 হাজার শ্রীলঙ্কান ইন্ডিয়ান আছে। হ্যাঁ, তাদের তো একটা হলো ইংলিশে দক্ষতা, বাকি তাদের ওই ওয়ার্ক অ্যাটিচিউডটাই ভিন্ন, বিভিন্ন কারণে, যেটা বাংলাদেশে গড়ে উঠতেছে না। তো আমি যেটা বলি যে আমার নিজের অভিজ্ঞতা থেকে, যে মনে হয় কেউ যে যেমন আমাকে অনেকে করে, স্যার আমার ইচ্ছা বিজনেস করা, তুমি কিসে পড়ো, অনার্স। আমার যদি তোমার ইচ্ছাই যদি থাকে একান্তই যে বিজনেস করা, তাইলে তোমার এই ডিগ্রি তো জরুরি কিছু না, তুমি এখন যত তাড়াতাড়ি পারো দরকার হলে এখনই ছেড়ে দিয়ে তুমি বিজনেস, এবং তুমি যেই লাইনে, কেউ কেউ বললো স্যার আমার ইচ্ছা আমি ওষুধের দোকান, ওষুধের লাইনে, তাহলে তোমার উচিত ফার্মাসিতে চাকরি নেওয়া, যত কম বেতন হোক। ওই এবং এটা শুধু এটা তো যে লাইনে তার আগ্রহ, হ্যাঁ, যদি আগ্রহটা আগের থেকে বুঝো, আমি বলি যে ওই লাইনে তুমি একটা ছোট হোক বড় হোক প্রতিষ্ঠানে চাকরি নাও। হ্যাঁ, এবং ওইটা ওই যে এটা উইলিয়াম ম্যাককরম্যাক, ওনার বিখ্যাত ওনার একটা আমেরিকান এন্টারপ্রেনিওর, ওনার একটা কথা আছে যে ওয়েন এভার আই হায়ার অ্যান MBA ফর মাই কোম্পানি, আই স্পেন্ড দ্য ফার্স্ট 6 months with him to make him unlearn what he has learned during his MBA. এবং ওই MBA তো বাংলাদেশের MBA না, এটা তো আমেরিকান MBA। তার মানে উনি যেটা বলতেছেন যে আমি যখনই কোনো কোম্পানির জন্য একজন লোক MBA ওয়ালাকে হায়ার করি, আমি প্রথম 6 মাস তাকে কাটাই, তার সাথে কাটাই তাকে ভোলাইতে, যে MBA করে যা শিখে আসছি সব ভোলাইতে। তার মানে ওনারও কথা এটা যে আসলে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতাটা এটা অনেক বেশি মানে দরকার। হ্যাঁ, সেই জন্য হুট করে যেমন অনেক সময় দেখা যায় বাঙালিরা হয়তো বিদেশে প্রবাসে ছিল 10 বছর, অনেক টাকা জমছে, এসে একটা ব্যবসা করলাম, ওই যে ধরা খেয়ে আবার এই। তো আমার নিজের জীবন তো আমি অনুভব করি, বুয়েট থেকে পাশ করার পর আমিও যদি প্রথমে আমি এক জায়গায় পড়াতাম 91-এর শেষ দিক থেকে, আমি জাপানে গেলাম 94-এর শেষে, এই 3 বছর ওই পড়াতাম। আমি পড়াতেই কিন্তু আমার ইংলিশের প্রতি এই আগ্রহটা হয়েছে। বা একবার আমাকে জিজ্ঞেস করতে একজন, স্যার আপনি ইংলিশ শিখলেন কোথায়? এটা তো এটা আমি প্রথম যখন প্রশ্ন করলো, যে মানে একটু বলি যে জিম্যাট যেমন আইএলটিএস তো এটা করতে কিন্তু বাঙালির জান বেরোয় যাচ্ছে, হ্যাঁ, বড় বড় অফিসারদেরও। তো এবং আইএলটিএসের কোন অংশটা এই রিডিং, হ্যাঁ, প্যাসেজগুলো, তো আইএলটিএসের চেয়ে জিম্যাটটা কিন্তু অনেক কঠিন, এত বেশি কঠিন আমি এখন বলি যে এটা বাংলাদেশে বিলুপ্ত হয়ে গেছে। ডাইনোসর যেমন বিলুপ্ত, ওইটাও বিলুপ্ত।
কেন বাংলাদেশে গত 25 বছর ধরে এই জিম্যাটের ইংলিশ পরীক্ষা দেওয়ার মতো বান্দার পয়দা হইতেছে না। তো জিম্যাটের ইংলিশ এত কঠিন, এই যে প্যাসেজগুলো আইএলটিএস চেয়ে অনেক কঠিন, ওইটা আমেরিকানও বুঝে না, যেটা কিন্তু আমি আলহামদুলিল্লাহ বুঝি। হ্যাঁ, এবং ওইটাই ওই জন্য আমি গ্রেটার দ্যান 99%। তো এখন তো আমি ওইটা নিয়ে একটু চিন্তা করছি, আমি ইংলিশে কীভাবে দক্ষ হইলাম। তো এটা আমি যেটা এখন ফিল করি যে আমি তো সাইফুরসের কোচিং করি নাই, আমি তো সাইফুর স্যারের বই পড়ি নাই। হ্যাঁ, তো এখন অথচ আমি কিন্তু এখনও এই যে ঢাকাবাসী জাহাঙ্গীরনগর ভার্সিটির বিভিন্ন ভার্সিটির যারা ইংলিশের লেকচারার, ইয়াং টিচার যারা বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনারা হয়তো আমেরিকায় পিএইচডিতে যাবেন, জিআরই জিম্যাট বইতে লাগবে। তো আমি ক্লাসে মজা করে বলি যে এই বিভিন্ন ভার্সিটির ইংলিশ টিচাররাও কিন্তু যখন এগুলোতে ভালো করার জন্য কঠিন কঠিন ইংলিশ বুঝেন না, আমার কানের কাছে এসে ফু দেন যে স্যার আমরা তো ভার্সিটি স্যার, সবার সাথে বসলে তো আমাদের প্রেস্টিজ পাংচার, আমাকে মাঝে মাঝে ফোনে পাঠাবো আপনাদের। তো এখন আমার বলার যেটা যে আসলে আমার যেটা কাজে লাগছে, এখন আমি ফিল করি ছোট থেকে আমার প্রচুর বই পড়ার আগ্রহ, আমি প্রচুর গল্পের বই পড়তাম। তো আমার যেটা কাজে লাগছে ইংলিশ বই যেগুলা, ছোটোকালে আমি ব্রিটিশ কাউন্সিলের মেম্বার ছিলাম, আমাদের বাসা ছিল ফুলার রোডে, ফলে ব্রিটিশ কাউন্সিলের প্রচুর বই পড়তাম। আর যত এই যে টিন কমিক্স একসময়, এখন তো বাংলা হয়েছে, একসময় আমরা ইংলিশে, তো ওইটা আমি প্রচুর ডিকশনারি, আমি কষ্ট করে ডিকশনারি ঘাটতাম। এবং এটা একটু বলে দেই, আমি কখনোই ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ঘাটি নাই, এখনও ঘাটি না। কেন, আমি বাঙালি, আমার ব্রেন কি দিয়ে ভরা, বাংলা দিয়ে। আমার মূল বাংলা, আমার শিকড় বাংলা। আমি ইফ আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ, আমি যদি নতুন কিছু শিখতে চাই, আমি যদি শিকড় আমার মূলের সাথে সম্পর্ক রেখে নতুন ওয়ার্ডের মিনিং শিখি, অটোমেটিক্যালি আমার ব্রেনে, আমার স্নায়ুতে ঢুকে যাবে। হ্যাঁ, ফলে তো আমি ছোটকাল থেকে প্রচুর ডিকশনারি ঘাটতাম, এইটাই আমার কাজে লাগছে। এবং ডিকশনারি ঘাটা আসলে খুবই বোরিং কাজ, খুবই কষ্টকর। ফলে আমি যখন একটা ওয়ার্ড ঘাটতাম, এমনভাবে মনে রাখার চেষ্টা করতাম যাতে ভবিষ্যতে এই ওয়ার্ডটা দেখলে আমার মনে পড়ে যায়, এটা আবার ঘাটতে না হয়। তা আমি যেটা তখন কিন্তু আমি একটু বলি যে আমি তো কখনো চিন্তা করি নাই একসময় বিদেশ যাব, যে আমার জিম্যাট পরীক্ষা দিব, জিআরই দিব, টোফেল দিব, অত আমি জিম্যাটে কমন পাইতে হবে। এটাই বাংলাদেশকে ধ্বংস করছে। দুটা, একটা হলো গ্রামার, একটা হলো যে কোনো যে আমি বলি যে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, গণিত, বাংলা, ইংলিশ যেটাই হোক সবাই কমন চায় ছোটকাল থেকে। আচ্ছা, এখন চিন্তা করো, আমি কমন আসলে পারি না, তাহলে আমার বিদ্যার দৌড় কতটুকু? যে আচ্ছা, এখন এই যে আইএলটিএস হোক, ও লেভেল, এ লেভেল হোক, দুনিয়ার কোন দেশে কমন আছে? এটাই তো, মানে কমনই যদি পেতে হয় তার মানে তো শুধু যেটুকু মুখস্থ করলাম ওইটুকুই মধ্যে আসলে আমি পারবো, এর বাইরে আসলে তো পারবো। এই যে ও লেভেল, এ লেভেল, ওটাও তো একটা শিক্ষা সিস্টেম। তো ওদের তো কমন নাই, তাই বলে কি সবাই ফেল করতেছে তা না। পুরা দুনিয়ার সিস্টেমটা হলো আমি যেটাই পড়বো, আমি ফিজিক্স পড়ি, জিনিসটা বুঝে পড়তে হবে। তাইলে আমি বলি যে স্টুডেন্টদের, তাই তোমার পরীক্ষার হলে আনকমন কোশ্চেন তোমার কমন হয়ে যাবে। হ্যাঁ, এইটা তো ইংলিশে আমার ওইটাই কাজে লাগছে প্রচন্ড। আমি ডিকশনারি ঘেটে আমি অর্থ, একটা হলো শব্দের অর্থ, আর একটা হলো বাক্যের অর্থ বোঝার, যে আমার বাক্য বুঝতে হবে। আমি যে প্রচুর ইংলিশ গল্পের বই পড়তাম, তো ইংলিশ বই যদি অর্থই না বুঝি তাহলে কি হবে? তাই তো হবে না। ফলে আমি আমার ওইটাই কাজে লাগছে যে রিডিং হ্যাবিট। হ্যাঁ, এবং আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দেই, এটা অনেক সময় যারা ইংলিশ টিচার তারা অনেক সময় ভুল বুঝেন। তারা মনে করেন যে আমি যখন বলি যে বাংলা অর্থ বুঝে শিখতে হবে, ওনারা তখন আমার বিরুদ্ধে যেটা আপত্তি করেন, ওনারা বলেন তার মানে কি সারাক্ষণ কি ট্রান্সলেট করতে হবে? আমি বলি না, মানে ওনারা মনে করতেছে আমি ট্রান্সলেট করতে বলতেছি, তা না। ইউ সি, whenever I read something, আমি যখন এটা পড়ি, I don't need to translate it in my brain. I automatically understand it English to English. When I go, এটা কি ব্রেনে ট্রান্সলেট করতে হয়? মানে বুঝতে পারছো একটা? মানে এই কারণে, এবং এই যে আইএলটিএস বা বাংলাদেশে সবাই যে খারাপ করতেছে এইসব পরীক্ষায়, ওই একটা রং গাইডেন্স গণহারে দেওয়া হচ্ছে। এই তুই তো আইএলটিএস পরীক্ষা দিবি বা স্যাট দিবি, জিআরই দিবি, এটা তো ইংলিশ পরীক্ষা, এটা ইংলিশ টু ইংলিশ, তোকে বাংলা অর্থ বুঝলে হবে না, ইংলিশ টু ইংলিশ শিখতে হবে। এটাই আসলে রং কনসেপ্ট। হ্যাঁ, যে আমি যখন অর্থ বুঝে শিখবো, এটা লার্নিংটা আমার শেখাটা স্থায়ী হবে। স্যার, এখানে যে অনেকে বিভিন্ন রকম টিপস এন্ড ট্রিক্স দিয়ে থাকে যে বেশি বেশি করে হচ্ছে ইংলিশ মুভি দেখতে হবে সাবটাইটেল দিয়ে বা সাবটাইটেল ছাড়া, কার্টুন দেখতে হবে, তারপর হচ্ছে বেশি করে যেটা বলে সেটা হচ্ছে ইংলিশ নিউজ শুনতে হবে। সো এগুলো আসলে কতটুকু? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। আমিও এটা যুক্তি দিয়ে একটু বুঝাই দিচ্ছি। মানে সাপোজ এই যে দেখা যাবে এইটাই যদি একটা, আচ্ছা যেমন আইএলটিএস বইয়ের লাস্টে একদম শেষে ওই টেপ স্ক্রিপ্ট থাকে। হ্যাঁ, এই যে টেপ স্ক্রিপ্ট লিসনিং পার্টের, সাপোজ এটা পার্ট 4 এর এই যে হিজিবিজি লেখা, এটা কিন্তু লিসনিং এর
লিখিত অংশ ট্রান্সক্রিপ্ট। তো এখন এইটাই যদি একটা বাঙালি ছাত্রকে পড়তে দেওয়া হয়, আইএস দিবে, সে কিন্তু পড়েই, চোখের সামনে এটা লেখা, সে পড়েই কিন্তু তৃপ্তিমতো বুঝবে না। তা আমি যেটা পড়ে বুঝি না, শুনে বুঝবো, একটু ডিফিকাল্ট, মানে আমি পড়েই বুঝতেছি না, তা শুনে ওটার মিনিংটা কি বুঝবো, এটা তো অসম্ভব। তো যেটা মানে আমি পড়ে বুঝি না, তাই আমি শুনেও বুঝি না, তাই আমি বানিয়ে লিখতেও পারি না। মানে আমি সবসময় ক্লাসে বলি তাদের মেইন জাতিগত সমস্যা হলো রিডিং রিডিং রিডিং। আমি পড়ে বুঝি না, তাই শুনেও। অতএব এই যে CNN BBC দেখতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এইটা দিয়ে 99%-এরই আসলে লাভ হচ্ছে না। লাভ তার হচ্ছে যে আগের থেকে এগুলো বুঝে। যেমন ওইটাতে যেহেতু প্রসঙ্গটা আসলো, মানে আমি যদি ঢাকা ভার্সিটির চাকরি না ছাড়তাম, 2002-এ ছেড়ে সাইফুল ইসলাম দিয়ে চাকরি না ছাড়তাম, ভার্সিটিতেই কন্টিনিউ করলে এতদিনে একজন ঢাকা ভার্সিটির বিজ্ঞ প্রফেসর হয়ে যেতাম। কিন্তু প্রফেসর হয়ে গত 20 মিনিট যা বললাম এগুলো কিচ্ছু বলতাম না। তখন আবার বুদ্ধিজীবী হাতের কথাবার্তা বলতাম, তখন বলতাম না না গ্রামার শিখতে হবে, গ্রামার ছাড়া তো ভাষার গাঁথনি হবে না, ভাষার গাঁথনি গাঁথতে হবে, গ্রামার লাগবে। কিন্তু চাকরি ছেড়ে দিয়ে পড়ানো শুরু করলাম, হ্যাঁ, এই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, এর মধ্যে ডিসি এসপি, হ্যাঁ, এই ইউনো, আর্মি, পুলিশ, আবার ছাত্র তো আছেই, আবার যে ইংলিশ টিচার। আমি তো ভেপে গেলাম, কি ব্যাপার, পারে না কেন? এই গবেষণা করতে 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 হলো যে বাংলাদেশের সিস্টেমটাই এমন যে অর্থ না বুঝে কমন ফালায় ফালায় GPA 5 পাওয়া যায়। হ্যাঁ, এইটাই হলো পুরা কোর্সের সিস্টেম, যে এই যে অর্থ বুঝে না। এবং এই যদি, এবং একটা তো হলো বাংলাদেশ, এই যে এখন যে গত এই যে করোনার বন্ধে বা 3-4 বছর অনেক আত্মহত্যা হলো, ওই যে মাঝে মাঝে লেখালেখি হয়, ইয়াং ছেলে ভার্সিটি পড়তে আত্মহত্যা, অনেক কারণ থাকে। এবং একটা বড় কারণ যে রেজাল্ট খারাপ করে, রেজাল্ট খারাপ করার একটা বড় কারণ আসলে ইংলিশ। এটা কিন্তু অনেকে বুঝতেছে না বেশিরভাগই। কিভাবে আর একটু বলি, যে এই যে মাঝে মাঝে এটাও ফেসবুকে আসে বা মিডিয়াতে আসে, অনেক আলোচনা হয় যে ডাক্তার ভুল চিকিৎসা করছে, রোগী মারা গেছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়। এটা বহু কারণ থাকে, এটাও একটা বড় কারণ ইংলিশ। কিংবা আমি ফোন পাই যে স্যার আমি সলিমুল্লাহ মেডিকেলে পড়ি 3rd ইয়ার, এই হয়তো চিটাং মেডিকেলে 4th ইয়ার, আমাদের মেডিকেলের বই সব ইংলিশে লেখা, আমি পড়ে বুঝতেছি না, না বুঝতে পেরেছি পার পেয়ে যাই। এবং শুধু ডাক্তার না, এটা পুরা আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিবি, MBA, ল। আমার কিন্তু মোবাইলে এখনো আছে সিনিয়র, যে IMS সিনিয়র পেডিয়াট্রিশিয়ান, শিশু বিশেষজ্ঞ, যে আই হ্যাভ স্টার্টেড টু রিড ইয়োর স্টুডেন্ট ভোকাবুলারি। উনি ইংলিশে একটা মেসেজ লিখছেন, কিন্তু উনারও, এবং ওই দিন একজন পাঠালেন কার্ডিয়াক সার্জন, যে উনিও অ্যাসিস্ট্যান্ট সার্জন, তারও লাগবে, উনিও কিন্তু পরামর্শ চাইছেন কীভাবে আরও ইংলিশে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, মানে কিন্তু ওইটাই আসলে, আমি কয়েকদিন আগে ময়মনসিংহে একটা নার্সিং কলেজে গেলাম, ওই ডিপ্লোমা আর BSc, ওদের যে BSc ইঞ্জিনিয়ার মানে ডিপ্লোমা নার্সিংয়ের বই সব কিন্তু ইংলিশে। হ্যাঁ, আমি কিন্তু জাস্ট ওইখান থেকে পড়াইছি, আমি বলছি এটা মানে কি, এটা মানে কি, কিচ্ছু পারে না। এবং ওইটাও ওইখানকার টিচারদেরও ধরাই দিলাম যে আপনাকে এই যে মিনিং বুঝে না, এই মিনিং না বুঝলে তাহলে সে কী শিখতেছে। এবং এটা কিন্তু CSE পড়ুক, BBA পড়ুক, MBA পড়ুক, সবারই একটা কমন প্রবলেম। হ্যাঁ, এবং এটার সমাধানও হিসেবে আমি বের হয়েছে বাক্য বোঝার ডিকশনারি। এটা একটা ওয়ার্ল্ডের নতুন কনসেপ্ট। মানে যে বাক্য বোঝার একটু দেখাই দেই, মানে ডিকশনারি তো আমরা সবাই চিনি, হ্যাঁ, তো কিন্তু ডিকশনারিতে থাকে অনলি ওয়ার্ডস, শব্দ শব্দ শব্দ। হ্যাঁ, এই কনসেপ্ট। এবং যেমন এইটা যে বাক্য বোঝার ডিকশনারি, তো এইটা হলো যে আমি একটা বাক্য বুঝাইতে পুরা পেজ এইভাবে, হ্যাঁ, কোথাও যে এই যে শব্দের অর্থ, শব্দগুচ্ছের অর্থ, সমাধান, বাক্যের অর্থ, একটা পেজ, এটা কিন্তু ওয়ার্ল্ডে নাই। হ্যাঁ, এবং এটা একটা সেন্টেন্সকে নিয়ে একটা পেজে অ্যানালাইসিস, পুরা পেজে, হ্যাঁ, বড় বড় বাক্য, যেটা কিনা টেক্সট বইয়ে, এই যে IELTS এ থাকে বা BB MBA বইয়ে, ডাক্তারি বইয়ে, এবং পরীক্ষাতেও আসে। হ্যাঁ, এই বড় বড় বাক্য, এগুলো কিন্তু এগুলো সবই যে বাক্য বোঝার, এইটাও কিন্তু দুনিয়াতে নতুন এগুলা। যেমন এখানে আমি একটা ভোকাবুলারি শেখাচ্ছি পুরা পেজ জুড়ে। মেইন হলো আমি ভাষা শিখবো বাক্য দিয়ে, বাক্য বাক্য আর বাক্য। মানে সমস্যা যেটা হয়েছে পুরা বাংলাদেশে, খালি ওয়ার্ড শিখতেছি, ওয়ার্ড 2000 5000 ওয়ার্ড শিখছিলাম, কিন্তু কাজে লাগে, মানে মনে নাই।
ওইটাই কনসেপ্টটা, যে এটাই আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে একটা বড় রেভলিউশন, যে ইংরেজি শেখার পদ্ধতি, যে আসলে এই যে বাক্যের মাধ্যমে। এবং আমি তো একটু বলেই দেই যে খুব বিশেষ করে এই বইটা নিয়ে আমার এটা খুবই একটা প্রিয় বই, মানে অসাধারণ খাটনি গেছে এবং আমি অসাধারণ ফিডব্যাক পাই। যেমন ওই লিখছে, স্যার আমি আপনাদের বই পড়ি আর ইংরেজির অমৃত সুধা পান করি। আমি লিখছি, স্যার এখন আমার ইউটিউব, টিভি, ফেসবুক কিচ্ছু ভাল লাগে না, সারাক্ষণ শুধু আপনার বইটি ইংলিশ পড়ি। ইংলিশে যে এত মজা আগে তো জীবনে পাই নাই। আগে যখন কি প্রচলিত বই পড়তাম, কিছুক্ষণ পর পরই V1 V2 সাবজেক্ট অবজেক্ট মাথা হ্যাং হয়ে যেত। আমি লিখছে, স্যার জীবনে প্রথম একটা খুন করে বসলাম। কিভাবে? যে আপনাদের বই পড়ে সন্ত্রাসী গ্রামারকে খুব আজব মানে গ্রামারকে খুন করেছে। তার মানে যেহেতু সে আমাদের এই বই পড়ার দ্বারা হি ইজ লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষা বুঝতেছে, তাইলে এই যে পরীক্ষার অ্যাক্টিভ প্যাসিভ ন্যারেশন ভয়েস ইন হবে না অন হবে, হ্যাঁ, এগুলো কোশ্চেন সলভ করাটা ইট বিকামস অটোমেটিক ইজি। মেইন হলো সেই স্টুডেন্টদের বলি তুমি ভাষার পিছনে দৌড়াও, ভাষা ল্যাঙ্গুয়েজটা বোঝার। ফাইনাল একজন লিখছে যে, স্যার আল্লাহ যেন আমার হায়াত আপনাকে দিয়ে দেয়, আপনি আরো এরকম বই লেখেন, আমি গ্রামে বসে হিরো হয়ে গেছি। স্যার আপনার ডিকশনারি ঘাটার কথা থেকে মনে পড়লো, যেমন আগে যেরকম হচ্ছে মানুষজন কাগজের ডিকশনারি বেশি বেশি ঘাটতো শব্দের অর্থ জানার জন্য, এখন অনেক সময় হচ্ছে কোনো একটা ওয়ার্ড না বুঝলে আমরা নেটে সার্চ দিয়ে দেখে ফেলি। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে কাগজের ডিকশনারিটা আমার কাছে মনে হয় মোর ইফেক্টিভ, এই কারণে যে আমি সার্চ দিলে যেই ওয়ার্ডটা সার্চ দিলাম শুধু সেটার মিনিংটা পাবো। আর কাগজের ডিকশনারি পাতা উল্টাতে উল্টাতে আমার আরো অনেকগুলো ওয়ার্ড কিন্তু দেখা হয়ে যায়, সেই জন্য মনে হয়। এবং যেহেতু প্রসঙ্গটা আসলো, একটা আমি বলি, এটা ক্লাসে বলি যখন প্রসঙ্গটা আসে, যে আমি বলি যে বাংলা শব্দের অর্থ মানে ইংরেজি শব্দের বাংলা অর্থটা তুমি গুগলে দেখলে ভুল হবে, কেন গুগলে বাংলা অর্থ প্রচুর ভুল দেওয়া আছে। কিন্তু ওই যে বলি হার্ড কপি বাংলা একাডেমির একটা ডিকশনারি ইংলিশের বাংলা অর্থটা, হ্যাঁ ইংলিশ টু ইংলিশ ঠিক আছে, কিন্তু বাংলা অর্থটা গুগলে প্রচুর। আর তুমি যেহেতু ছাত্র, অর্থাৎ তুমি তো বুঝবা না যে এটা ভুল শিখতেছো, হ্যাঁ, অতএব বলি যে বাংলা অ্যাটলিস্ট বাংলা অর্থটা বাংলা একাডেমির একটা বই জীবনের জন্য সংগ্রহ করে রাখলে এটা কাজে লাগবে। এবং ওই ডিকশনারি ঘাটার অভ্যাসটা খুব জরুরি। এবং আবার এই অভ্যাসটা কেন নাই একটু তাহলে শর্টকাটে বলে দেই। ওই যে বললাম অক্সফোর্ড ভার্সিটি, ব্রিটিশ কাউন্সিল বা বাংলাদেশের ইংলিশ মানে ব্রিটিশ কাউন্সিল থেকে এটা ট্রেনিংগুলি দেয়, বা অক্সফোর্ড থেকে ওই বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলেও টিচাররা বলেন যে whenever you read something, if you find an unknown word, try to guess the meaning from the context. তার মানে তুমি একটা বই পড়তেছো, একটা অজানা ইংরেজি শব্দ পাইলা, তাহলে এটা গেস করার চেষ্টা করবা। আমার কথা হলো উপদেশটা দেওয়া উচিত ছিল যে তুমি একটা অজানা শব্দ পাইলা, তুমি সাথে সাথে ইউ লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারিতে ওয়ার্ডটার মিনিংটা। যখন তাকে উপদেশ দেওয়া হচ্ছে তুমি পড়ার সময় কিছু অজানা পেলে গেস করো, তাহলে তাকে কি ডিকশনারি দেখার কথা বললো? তো কথা কিন্তু বললো না। এইটাই একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তারা কিন্তু ডিকশনারি দেখার অবসর এবং সে সারাক্ষণ গেস করে চলতেছে, হ্যাঁ। এবং এটা নিয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে তো, যে কিন্তু কথা সারাংশ হলো ওই যে গেস করে চলাটা, হ্যাঁ, এটা আলটিমেটলি লং টার্মে বেশিরভাগ ছাত্রের ক্ষতি করতেছে, সে তৃপ্তি মতো বুঝতেছে না। স্যার এখানে যদি হচ্ছে আরেকটা জিনিস নিয়ে আসি, সেটা হচ্ছে স্যার আপনার তো অনেক বছর ধরে, যদি 91 সাল থেকে শুরু করি তাহলে তো 30 বছরেরও বেশি অভিজ্ঞতা হচ্ছে ইংলিশ শেখানো নিয়ে। সো আপনার কথা থেকেই যেটা উঠে আসলো যে আপনার একটা মানে অনেক ডাইভার্সিফাইড একটা অডিয়েন্স আছে এখানে, ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী মানুষ আছে। এমন কোনো অডিয়েন্সকে নিয়ে কি রিসেন্টলি কাজ করছেন যাদের কাছে প্রিভিয়াসলি আপনি পৌঁছাতে পারেননি বা যাদেরকে নিয়ে কাজ করা হয়নি? হ্যাঁ, খুব চমৎকার প্রশ্ন। এইটাও আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিছে। মানে আমি এই যে করোনার বন্ধটা যখন শুরু হলো 20 মার্চে এই লকডাউনে, তখন আমি গবেষণা করতে করতে আমি চাচ্ছিলাম এমন কিছু একটা যাতে ইংলিশ শেখার জন্য ওই গ্রামের গরিব ছেলে হোক বা বুড়া হোক, পুরুষ হোক মহিলা হোক, সে যাতে একা একাই ঘরে বসে ইংলিশ তৃপ্তি মতো শিখতে পারে। এবং তো এই গবেষণা করতে 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 21 সালের শুরুর দিকে এসে আমি এই বইগুলি লিখলাম, যে একদম যে বাংলা উচ্চারণ আর অর্থ দিয়ে এমনভাবে যাতে সে নিজে নিজেই ইংলিশ। তখন আমি অন্তর আসলো যেটা, যে আমি তখন ওই যে মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসা, আমিও এত কিছু জানতাম না আগে, যে কওমি মাদ্রাসাগুলি তো ইংলিশ পড়ানো হয়,
তো ওগুলা নুরানি মাদ্রাসা বলে, এবং নুরানি মাদ্রাসাগুলো বাংলাদেশে একটা বিরাট ফিল্ড লেভেলে চেঞ্জ হইতেছে। আচ্ছা। যেমন চেঞ্জটা কি, সরকারি প্রাইমারি স্কুলে কিন্তু ছাত্র কমে গেছে সবখানে। কেন? এই ছাত্ররা যাচ্ছে নুরানি মাদ্রাসাগুলিতে, ওখানে 4 বছরের বাচ্চা মানে 4 বছরের কারিকুলাম আছে, এটা আমিও জানতাম না সব। তো আমি যে এই মাদ্রাসাগুলিতে যে টিচারদেরও মুয়াল্লিম ট্রেনিং বলে, টিচারদের ট্রেনিং আর ছাত্রদেরও আমি একটা 45 মিনিটের মধ্যে একটা ক্লাস নেই, এই ক্লাস নিয়ে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দেই যে হাউ টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। এবং আমি এটা খুব কৃতজ্ঞ আল্লাহর কাছে যে আমি এখন এই যে মাদ্রাসাগুলিতে কাজ করি, এটা কিন্তু সব ফ্রি করতেছি, আমি কিন্তু টাকা পয়সা নিচ্ছি না। আমি চাচ্ছি যে এই সহি জিনিসটা, এই কারেক্ট জিনিসটা ওরা শিখুক। মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও ইসলাম বাড়তেছে, মসজিদ মাদ্রাসা বাড়তেছে, ওখানে অনেক আলেম দরকার। এই ফলে এটা আবার সাউথ আফ্রিকায় যে হাশেম আমলা, সাউথ আফ্রিকাতে অনেক মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা। তো ওই ওরা আবার তবলিগে আসে, আমি কয়েকবার ওদের সাথে ছিলাম। ওরা একটা কথা মজা করে বলে যে উই এক্সপোর্ট আলেম অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা সারা দুনিয়া আলেম রফতানি করি। কেন? ওখান থেকে ওরা পাশ করে যারা আলেম হয় তারা ইউরোপ আমেরিকায় চাকরি নিয়ে সহজেই চলে যায়। তো এটা নিয়ে আমরাও কাজ শুরু করছি, যাতে আমাদের আলেমরাও যাতে ইউরোপ আমেরিকা চলে যেতে পারে, এই আরও সম্মানের সাথে। ইংলিশ, মোট কথা ইংলিশ জানলে আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরও উপকার হবে, সবারই উপকার হবে। এবং ফাইনালি যেহেতু কথা আসলে একটু বলে দেই, মানে আমাদের মাতৃভাষা বাংলা। বাংলা কি কঠিন? আমার সহজ। কাছে তো কঠিন না। আমেরিকায়, ইংল্যান্ডে ইংলিশ সোজা, আমাদের কাছে বাংলা, ওদের কাছে। পৃথিবীতে কম বেশি 4000 ভাষা আছে। এই কনসেপ্টটা ভালো করে শুনলে ক্লিয়ার একটা জিনিস বোঝা যাবে যে এই 4000 ভাষা, তো পৃথিবীর মানুষ যে যার মাতৃভাষা শিখে, বড় হয়ে শিখে না ছোটকালে শিখে? ছোটবেলা। আমরাও বাংলা শিখছি 1, 2, 3, 4 বছর বয়সে। আচ্ছা, এই বয়সী একটা বাচ্চাকে যদি ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, গণিত, বাংলা, ব্যাকরণ, গ্রামার পড়ানো হয়, কিচ্ছু বুঝবে না। অথচ সে কিন্তু একটা ভাষা শিখে ফেলতেছে, মাতৃভাষা। তো ওই বয়সী বাচ্চা যেই কাজটা পারে, কাজটা কঠিন না সহজ? সহজ। আল্লাহ তাআলা আসলে ভাষা শেখাটাকে সহজ করছেন। তাইলে আমি কেন 12, 14, 18 বছর ইংরেজি পড়েও পারি না? তাহলে আমার সিস্টেমে কি আছে সমস্যা? আগে আমি এটাই কিন্তু বলি মাদ্রাসাতে, যে এটাই আমি বলা শুরু করছি। দেখেন, এই যুক্তিটাই দিয়ে বলি, আগে আমার মাথায় ঢুকাইতে হবে বাংলা যেমন সহজ, ইংলিশও সহজ। এবং বাংলাদেশে মানে ইংলিশ নিয়ে 3টা ধারণা ঢুকানো হয়েছে 17 কোটি বাঙালির। 1 নম্বর, ইংলিশ হলো কঠিন, কোনো মতে পাস কর, এটা আমার দ্বারা অতর দ্বারা হবে না, কোনো মতে ইংলিশ করতে। আজকের থেকে ঢুকাইতে হবে বাংলাও সহজ, ইংলিশও সহজ। 2 নম্বর হলো, ইংলিশ শিখতে হলে গ্রামার শেখা লাগবে। তো বাঙালি জাতি কম গ্রামার শিখছে? শিখে তো পারে না। তো এটা আসলে ভুল পদ্ধতি। সে খালি গ্রামাটিক্যাল টার্ম শিখে। আমি একটা উদাহরণ দেই, আমি যদি জো বাইডেন সাহেবকে আমরা বাংলা ভাষা শেখাবো, তাকে কি আমরা কারক বিভক্তি সমাস পড়াবো? হ্যাঁ, যে স্যার তার তো আপনি বাংলা ভাষা শেখাবেন, হ্যাঁ, ব্যাকরণ পড়াবেন কেন? তো বাংলা শেখার জন্য ব্যাকরণ পড়া যদি হাস্যকর হয়, ইংলিশ শেখার জন্য গ্রামার পড়াও। তাহলে 2 নম্বর এই গ্রামার দিয়ে। আর 3 নম্বর, ইংলিশ শেখার জন্য স্কুলে, কলেজে, গ্রামে গঞ্জে সারা জীবন বেচে বেচে প্রাইভেট পড়তেছে, মাসে মাসে 300, 500, 700। হ্যাঁ, এরপরও বেশিরভাগই কিন্তু ভালো হইতে পারতেছে না। তা আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এত বড় একটা কাজ, যে একটা গ্রামের বাচ্চা হোক, যেই হোক না কেন, স্কুলের ছাত্র ইংলিশে সে তৃপ্তিও পাবে, A+ পাবে। আমি যখন রিক্সায় উঠি, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি, ভাই বাড়ি কই? রংপুর, উলিপুর, কাউনিয়া। আমি বললাম ছেলে মেয়ে এই পরে, একজন পরে সে বলতেছে 7-এ। আমি বললাম মাসে কয়শো টাকা যায়? স্যার 300 টাকা ইংরেজির জন্য। আমি বললাম যে ওই 300 টাকা তিস্তার পানিতে যায়। আমি তারপরে বইয়ের নাম দিয়ে দেই, আমাদের ইংলিশে 0 to Hero, পাসপোর্ট টু গ্রামার, এটা নীলক্ষেতে যাবেন, এই 2টা কিনতে হয়তো 850 টাকা লাগবে, ছেলের কাছে পাঠিয়ে দিবেন বা বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাবেন। এই ছেলে 1 মাস পরে ওর স্যারদেরকে পড়াইতে পারবে। আমি কিন্তু গ্রাম থেকে SMS পাই, স্যার আমি নওগাঁ থেকে, আমার বাবা কৃষক, আগে আমার মাসে 500 টাকা খরচ হইতো, আমি দৌড়াইতাম অন্য স্যারের কাছে। এখন আমি আপনাদের 2টা বই পড়ে আমি 6, 7, 8, 9দের পড়াই, আমার হাত খরচ হয়ে যায় ব্যবস্থায়, টাকাটা লাগে না। তা আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এদের কত যে হতাশা দূর করতে পারতেছি যে ইংরেজি নিয়ে। এবং SMS পাঠায় যে স্যার আমি এখন আপনার বই পড়ে ইংরেজি প্রেমে পড়ে গেছি, আমি ইংলিশকে আমি ক্যারিয়ার বানাবো। ইনশাআল্লাহ। স্যার, আমাদের রকমারির অডিয়েন্সের জন্য হচ্ছে আপনার কোনো একটা মেসেজ দিয়ে আমরা আজকে শেষ করব। আমাদের এখানে হচ্ছে অনেক ওয়াইড রেঞ্জ অফ অডিয়েন্স আছে, এবং সত্যি কথা বলতে আমরা সবাই যেহেতু বাঙালি, জীবনের কোনো সময় মানে কোনো না কোনো সময় আমাদের হচ্ছে এই ইচ্ছা জাগ্রত হয়েছে যে হ্যাঁ, আমিও ইংলিশে অনেক ফ্লুয়েন্ট হব, অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো, করবো, বুঝবো, ইংলিশের রস আস্বাদন করবো, এরকম। তো স্যার, আমাদের অডিয়েন্সের জন্য মেসেজ। একটা হলো ক্যারিয়ার নিয়ে যে মেসেজটা আমি দেই, যেমন আমি প্রথমে সায়েন্স, তারপরে কমার্স, MBA, তারপরে ইংলিশ। মানে এই আমি যেটা ওই যে ইংলিশের মানে একটা কথা, ওটা বাংলা অর্থ,
মানে জীবনটা এত ছোট যে প্রতিদিন আমি কাটাতে পারবো না, এমন একটা কাজ করে যেটা আমার ভালো লাগে না। লাইফ ইজ টু শর্ট টু স্পেন্ড এভরি ডে ডুইং সামথিং আই ডোন্ট লাভ। মানে তোমার যেটা মানে বাংলাদেশে যে একটা হুজুগ, যেমন তুমিও তো বুয়েট, যারই আপনার ছেলে অঙ্ক ভালো করে, মেয়ে মেধাবী সায়েন্স, ডাক্তার নিলে ইঞ্জিনিয়ার, ফলে কিন্তু পরে যেমন মেডিকেলে পরীক্ষা দেয় 1,30,000, সিট আছে কয়টা, ফলে বেশিরভাগই হতাশায়। আমি বলি যে তুমি সায়েন্সই পড়তে হবে, বা এই যে এইটা জরুরি না, হ্যাঁ ইত্যাদি। তো মনে হয় তুমি যেটা মানে একটা হলো যে ইংলিশের লাইনে আমি বলি যে তুমি মুখে যাই পড়ো বুঝে বুঝে পড়ো, তোমার পড়ার গণ্ডি বাড়াও। আর ক্যারিয়ার সাবজেক্ট চয়েস নিয়ে তুমি যেই কাজটা করো খুব মন দিয়ে করা, যদি ওটা ভালো না লাগে ছেড়ে দাও। হ্যাঁ, এটা প্রাইভেট চাকরি হোক সরকারি চাকরি হোক, যেটাই, এবং যেটা এই জন্য আমি কৃতজ্ঞ যে আমি আসলে আমি যখন কাজের মজা পেয়ে গেছি, যে আমি জানি যাচ্ছি যে আমি যেটা দিতেছি, হ্যাঁ, যে তার এটা অন্য কেউ দিতে পারতেছে না। আলহামদুলিল্লাহ, আমি এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। ওই জন্য আমি যেটা বলি সবাইকে যে আসলে তোমার ওই যে কলিং, তোমার পেশা, তোমার কোনটা তোমার নেশা, ওইটা খুঁজে বের করো। হ্যাঁ, এবং ওইটার মধ্যে যদি ভালো লাগে তাহলে ওইটাকেই বেছে নেওয়া। হ্যাঁ, এইটা খুব গুরুত্বপূর্ণ। আর যেহেতু ইংলিশটাই একটা বড় অস্ত্র, মানে এখন যিনি হয়তো চাকরি করতেছে ধর অডিয়েন্সের মধ্যে, উনি হয়তো 38 বছর, এখন এই যে পুরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে জনসংখ্যা কম, আমি বলি যে তুমি হয়তো চাকরি করতেছো 40 বছর বয়স, তোমারও হঠাৎ মনে হবে না আমি একটু বিদেশ জায়গা, কারণ হঠাৎ করে এদিক সেদিক দৌড়াবা, স্যার আমি 2 মাসে শিখাই দেন, এটা তো হয় না। অর্থাৎ আমি সেটা বলি যে তুমি এটা কন্টিনিউ রাখো, তুমি দেশেই থাকো আর বিদেশেই থাকো, তুমি মানে একসময় তো ইংলিশ লাগবেই, এখনো হয়তো টের পাইতেছো না আসলে স্যার। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হলো, আমি প্রচুর নাম্বার দেই, যে হোয়াটসঅ্যাপে অনেক ক্যারিয়ার নিয়ে অনেকে প্রশ্ন করতে চায় আরো খুঁটিনাটি। আমার নাম্বার হলো 01819202989, 01819202989। আমি স্টুডেন্টদের যেটা বলি, যেমন ডাক্তার রোগীর হিস্ট্রি চায়, যে অনেকে বলে স্যার আমি বলি না না, তুমি তোমার হিস্ট্রিটা দিতে হবে, তোমার এসএসসি জিপিএ কি, এসএসসি জিপিএ কি, কি করতেছো, তোমার কি আকাঙ্ক্ষা এটা বলো, তারপর আমি একটা করতে পারবো যে তোমার এই দিকে আগাইলে তোমার সুবিধা হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এবং স্যারের কাছ থেকে আমরা তো আজকে অনেক কিছু শুনলাম, জানলাম এবং অনেক মূল্যবান পরামর্শ পেলাম। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, স্যারকে তো সরাসরি করতে পারবেনই, স্যার তো নাম্বার দিয়েই দিয়েছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। এছাড়াও আপনারা কমেন্টে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, সেটা আমরা কম্পাইল করে ইনশাআল্লাহ স্যারকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।